ড্রয়িং রুমের সোফায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে নির্ঝর। ক্লান্ত চোখে কান্নার দাগ শুকিয়ে গিয়েছে। ঘুমন্ত মুখেও বিষণ্ণতার ছাপ ফুটে আছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। হঠাৎ বজ্রপাতের প্রবল শব্দে নির্ঝরের ঘুম ভেঙে গেল। চমকে উঠে বসলো সে। চোখ মেলে চারপাশটাতে নজর বুলালো নির্ঝর। পুরো বাংলো বাড়ি আবছা আলো অন্ধকারে ঢেকে আছে। নির্ঝর দু হাতে নিজের মাথার দুপাশে চেপে ধরলো। মাথাটা কেমন ভারী হয়ে আছে, আর চোখের ভিতরেও জ্বালা অনুভব করছে সে। নির্ঝর বিড়বিড়িয়ে বলল, ওহ আমার মাথা, মাথায় একটু চাপ পড়েছে, আর এই মাইগ্রেনের ব্যথাটাও বেড়ে গিয়েছে। পরপরই নির্ঝর সোফা ছেড়ে উঠে ডাইনিং এ গিয়ে এক গ্লাস পানি পান করলো। দেয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখলো সময় তখন রাত 2টো। পুনরায় ড্রয়িং রুমে আসতেই নির্ঝরের চোখ গেল দোতলার দিকে। তেজের রুমের দরজাটা পুরোপুরি খোলা অবস্থায় দেখে নির্ঝরের ভ্রু কুঁচকে বলল, তেজ ভাই তো দরজা খোলা রেখে ঘুমায় না, আজ খোলা যে, ঘুমায়নি নাকি? এই বলে নির্ঝর উপরে উঠে তেজের রুমের দরজার সামনে দাঁড়াতেই দেখলো রুমটা ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। অতঃপর ভিতরে প্রবেশ করে লাইট অন করতেই দেখলো বিছানাটা একদম পরিপাটি অবস্থায় রয়েছে। তেজ রুমে নেই। ওয়াশরুমে ব্যালকনিতে চেক দিল, সেখানেও নেই। নির্ঝরের কণ্ঠ কাঁপলো হালকা উৎকণ্ঠায়। সে বলল, তুমি কোথায় গেলে তেজ ভাই? পরক্ষণেই নির্ঝরের স্মরণ হলো সারফারাজ চলে যাওয়ার পর তেজ উপরে এসে ছাদের দিকে গিয়েছিল। নির্ঝরের চোখ বড় হয়ে এলো এবার। মনে মনে আওড়ালো, আবহাওয়া এমন অবস্থা, আর তেজ ভাই এখনো ছাদে আছে। নির্ঝর আর এক মুহূর্ত দেরি না করে ছাদের দিকে ছুট লাগালো। ছাদের হালকা বিরানো দরজাটা খুলতেই ঠান্ডা বাতাসের সাথে বৃষ্টির বেসামাল ছিটে ফোটান নির্ঝরের শরীরে এসে লাগলো। তখনই নির্ঝর চোখে পড়লো ছাদের এক কোণে দেয়ালে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় তেজ রয়েছে। বৃষ্টিতে তেজের শরীরে ভিজে একাকার অবস্থা। নির্ঝর উচ্চস্বরে তেজ ভাই বলে দৌড়ে তেজের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো ওর পাশে। তেজের দু চোখ বুজে রয়েছে, শরীরটা কেমন ছেড়ে দেওয়া ভাব। তেজের গালে হাত দিতেই চমকে উঠে নির্ঝর। হায় আল্লাহ, জ্বরে তো তোমার শরীর পুড়ে যাচ্ছে ভাই। অজানা ভয়ে নির্ঝরের সর্বশরীর কেঁপে উঠল। নির্ঝর তেজকে ডাকতে শুরু করলো, তেজ ভাই শুনতে পারছো তুমি? আমি নির্ঝর, চোখ খুলো না একবার। তেজ ভাই, ভাই। তেজের কোনো সাড়া নেই। তেজের ঠোঁট জোড়া মৃদুভাবে কাঁপছে। বাড়ি বাড়ি নিঃশ্বাস ফেলছে সে একটু পরপর চোখ বুজা অবস্থাতেই। নির্ঝর দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিয়ে বলল, এখন কাউকে ডাকতে গেলেও সময় লাগবে, যা করার আমাকেই করতে হবে। এই বলে নির্ঝর তেজের বৃষ্টি ভেজে ছেড়ে দেওয়া শরীরটাকে পাজা করলো তুলে নিয়ে এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। তেজের বাড়ির শরীরটা নিয়ে চলতে গিয়ে নির্ঝরের নিঃশ্বাসটাও ভারী হয়ে এসেছে। তবুও সে থামছে না। দোতলায় তেজের রুমে এসে ওকে ইজি চেয়ারে শুইয়ে দিল নির্ঝর। অতঃপর চেয়ারের পাশে মেঝেতে দপ করে বসে পড়ল সে। হাঁপিয়ে গিয়েছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস নিল নির্ঝর। পরপরই উঠে গিয়ে আলমারি খুলে 2 সেট শুকনো কাপড় বের করে সাবধানে তেজের জামা বদলে দিল, আর নিজেও বদলে নিল। তেজের ভেজা চুলগুলো মুছে ওর শরীরে একটা ভারী কম্বল দিয়ে নির্ঝর একবার দীর্ঘশ্বাস ফেলে বলল, সারফারাজ ভাই আমাদের দুজনকে অনেক ভালোবাসেন তেজ ভাই। আমাদের কাজে সারফারাজ ভাই অনেক কষ্ট পেয়েছেন, তাই তার রাগ কমতে সময় লাগবে যথেষ্ট। তুমি এভাবে ভেঙে পড়লে সারফারাজ ভাইয়ের রাগ আমরা ভাঙাবো কিভাবে? তোমায় শক্ত হতে হবে। নির্ঝরের বলা কথাগুলো তেজ শুনতে পারলো কিনা নির্ঝর জানে না। নিজের মনকে হালকা করতে মূলত কথাগুলো বলল নির্ঝর। অতঃপর নির্ঝর রুম থেকে বেরিয়ে নিচে এসে একটা বাটিতে ঠান্ডা পানি নিল, সাথে একটা পরিষ্কার কাপড় নিয়ে আবারও তেজের রুমে এসে ওর পাশে আরেকটা চেয়ারে বসে জলপট্টি দিতে লাগলো। বারবার কাপড় ভিজিয়ে তেজের কপালে, গলায় আর বুকের উপর রাখছে ওর শরীরে অতিরিক্ত তাপমাত্রা কমানোর উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা পর ওয়ার্ড্রোবের উপরে রাখা ফার্স্ট এইড বক্স থেকে থার্মোমিটারটা বের করে এনে তেজের শরীরের তাপমাত্রার পরিমাণ করলো নির্ঝর। 102 ডিগ্রি এখন। থার্মোমিটারটা জায়গা মতো রাখতে রাখতে নির্ঝর বলল, এখনো অনেক জ্বর। প্রায় 4-5 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজেই নিজের এই অবস্থা বানিয়েছে তেজ ভাই। এই আবহাওয়ায় এত রাতে ডাক্তার ডাকাও সম্ভব না। আরো কিছু সময় জলপট্টি দিতে হবে আমায়। বাকি যা করার সকালে করতে হবে। বাইরে তখনও বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির জোর আস্তে আস্তে কমে আসছে। নির্ঝর পুনরায় তেজের পাশে বসে ওর কপালে আবারও জলপট্টি দিতে দিতে বলল, তেজ ভাই তোমাকে এমন নিস্তেজ নীরব অবস্থায় দেখতে আমার একটুও ভালো লাগছে না। বুকের ভিতরটা কেমন চাপা যন্ত্রণা অনুভব হচ্ছে।
এমন একটা দিন হুট করে দেখতে হবে ভাবিনি। কানবিলাই ড্রয়িং রুমেই পিহুর কোলে মাথা রেখেই সারফারাজ ঘুমিয়ে গিয়েছে। সারফারাজের মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই সোফায় মাথা হেলিয়ে রেখে ঘুমিয়ে গিয়েছে পিহুও। ফজরের আজান কানে এসে পড়তেই পিহুর ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকাতেই সারফারাজের নিজের কোলে মাথা রেখে ঘুমিয়ে থাকতে দেখে পিহু শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে বলল, ঘুমন্ত অবস্থায় কতটা নিষ্পাপ লাগে দেখতে আপনাকে এমপি সাহেব। অথচ এই নিষ্পাপ মুখের আড়ালে কত দুঃখ কষ্ট চাপা পড়ে আছে। দেখবেন আমি আপনার সব দুঃখ কষ্টগুলোকে দূর করে দিব আস্তে আস্তে এমপি সাহেব। কিছু সময় সারফারাজের ঘুমন্ত মুখশ্রী পানে তাকিয়ে রইল পিহু। অতঃপর সারফারাজের উপর থেকে নজর সরিয়ে সাবধানে পাশ থেকে সোফা সেটের বালিশটা নিয়ে সারফারাজের মাথার নিচে দিয়ে নিজে সেখান থেকে সরে আসলো। অজু করে ফজরের নামাজ আদায় করার জন্য ড্রয়িং রুমে এক সাইডে জায়নামাজ বিছিয়ে সেখানে বসলো পিহু। 2 রাকাত নামাজ পড়া শেষ হতেই পাশে সারফারাজকে দাঁড়িয়ে থাকতে দেখে পিহু বলল, অজু করে আসুন, নামাজ পড়লে দেখবেন মনের ভিতরে থাকা সব অশান্তি হালকা হয়ে গিয়েছে অনেকটা। সারফারাজ বিনা বাক্যে পিহুর কথা মেনে নিল। অজু করে মাথায় টুপি পরে পিহুর পাশে ওর থেকে একটু সামনে জায়নামাজ বিছিয়ে সেখানে বসলো। দুজনেই নামাজ সম্পূর্ণ করে মোনাজাতের জন্য হাত উঠালো। মোনাজাত শেষে সারফারাজ পিছিয়ে এসে পিহুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। পিহু অবাক হলো না। সারফারাজ বলল, মোনাজাতে কি চাইলে আল্লাহর দরবারে? পিহু স্মিত হেসে বলল, মহান আল্লাহ তাআলা আগে পূরণ করুক, তারপর বলবো। আমি কি চাইলাম শুনবে না? ওহো, এখন শুনবো না। আপনার চাওয়াগুলো যখন পূরণ হবে তারপর না হয় বলিয়েন। আচ্ছা। কিয়ৎক্ষণ দুজনেই নীরব রইল। অতঃপর সারফারাজ বলল, ধন্যবাদ তোমায় বউ। পিহু ভ্রু কুঁচকে বলল, ধন্যবাদ কিসের জন্য? এই যে অশান্ত মনে একটু শান্তির খুঁজে পেলাম, তার উপায় তো তুমিই বলে দিলে। তাই এই সামান্য ধন্যবাদটুকু দেওয়াই যায়। পিহু আর কিছু বলল না। হালকা লজ্জায় মাথা নুইয়ে নিল সে। সারফারাজ পিহুর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ওই মুখটার দিকেও কিছু সময় তাকিয়ে থাকলে যেন সারফারাজ শান্তির সাগরে ডুবে যায়। সকালবেলা তেজের জ্বর ছেড়ে গিয়েছে। গরম গরম অনুভূতি হওয়ায় তেজ চোখ বুজে রাখা অবস্থাতেই কম্বলটা শরীরের উপর থেকে সরিয়ে ফেলল। এরপর চোখ মেলে তাকাতেই দেখলো ওর পায়ের কাছে ইজি চেয়ারের পায়ার সাথে হেলান দিয়ে বসে বসেই ঘুমিয়ে আছে নির্ঝর। পাশের মেঝের উপর একটা বাটিতে এক টুকরো কাপড় ভিজানো আছে। তেজ ওর মাথাটা এক হাতে চেপে ধরে চোখ বুজে আবার খুলে বলল, মাথাটা মনে হচ্ছে 1 মণ ওজনের পাথর হয়ে আছে, এত ভারী। উফ, রাতে তো ছাদে ছিলাম। নিশ্চয়ই এই নির্জরাটা নিচে নিয়ে এসেছে। পোশাকও পরিবর্তন করে দিয়েছে। জ্বর টর এসেছিল নাকি? এ বাটি পানি কাপড় নিয়ে রাত জেগে এসব করেছে নির্জরাটা। পরক্ষণে শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে তেজ আবার বলল, শালার জীবন তো একটাই, আগের জন্ম পরের জন্ম বলতে কিছুই নাই। তাহলে এই জীবনে কোন কালে কোন পূর্ণ করেছিলাম যে এর মতো একটা বাই জুটলো এই ফাটার নসিবে? মনে পড়ে না কেন কোনো পূর্ণর কথা। কথা শেষ করতে না করতেই তেজ উচ্চ শব্দে হাঁচি ফেললো, একবার না পরপর 3 বার। নির্ঝর হলো তেজের ঠিক বিপরীত। তেজের ঘুম যেমন অধিক গাঢ়, 1-2 ডাকে ভাঙে না, তেমন নির্ঝরের ঘুম অধিক পাতলা। একটু শব্দ হলেই ঘুম ভেঙে যায়। নির্ঝর চোখ মেলে তেজের দিকে তাকাতেই ও জেগে গিয়েছে দেখে বলল, এখন কেমন লাগছে তোমার ভাই? কোনো সমস্যা বুঝছো কি? তেজ ওর বাম হাতের তালুর সাহায্যে নাকে হালকা ডলা দিল। নাকের ভিতর কেমন শিরশির অনুভব হচ্ছে ওর। মুখে কিছু না বলে ডান হাতে বৃদ্ধা আঙ্গুল উঁচিয়ে ইশারায় বুঝালো যে সে ঠিক আছে। পরপরে আবারও হাঁচি ফেলল তেজ। এবার টানা 3 বার হয়ে গিয়েছে। তেজ বলল, লে ছক্কা মারা শেষ, আহ। নির্ঝর উঠে ওয়ার্ড্রবের উপর থেকে টিস্যুর বক্সটা এনে তেজকে দিল। তেজ একটার পর একটা টিস্যু নিয়ে নাক মুছছে আর পাশেই থাকা ঝুড়িতে ফেলছে ব্যবহৃত টিস্যুগুলো। নির্ঝর ওর ফোন থেকে ওদের পারিবারিক ডাক্তারকে কল করে আসার জন্য বলে দিল। অতঃপর তেজকে উদ্দেশ্য করে নির্ঝর বলল, ভাই চলো ফ্রেশ হবে, তারপর খাবার খেতে হবে, কাল রাতেও খাওনি। তেজ নির্ঝরের দিকে তাকিয়ে বলল, তোর তো এখন আমার থেকে সারফারাজ ভাইয়ের মতো মুখ ফিরিয়ে নেওয়ার কথা নির্ঝর, কিন্তু তুই তো উল্টো আমার সেবা যত্ন করছিস কেন? নির্ঝর হেসে বলল, পাল্টি খাওয়ার হলে তো যেদিন তোমার আসল সত্য জানতে পেরেছিলাম সেদিনই খেতে পারতাম, এতদিন অপেক্ষা করতাম না। তেজ ডুব গিলল একবার। কেমন যেন অনুভূতি কাজ করছে এই মুহূর্তে তেজের ভিতর। অতঃপর বলল, আমার জন্য সারফারাজ ভাই আজ তোর থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে নির্ঝর। আমার জন্যই কাল যখন বাড়ির সবার সামনে সব সত্য উন্মোচন হবে
তখন তোকেও ছোট হতে হবে। কিছু না করেও আমার জন্য এত কিছু কেন সহ্য করবি তুই? নির্ঝর শান্ত চোখে তেজের দিকে তাকিয়ে বলল, রক্তই যেখানে আলাদা নয়, সেখানে তোমার আমার বলতে আবার কি থাকে তেজ ভাই? তেজ কিছু বলল না। আজ যে নির্ঝরকে সে নিজের সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলতে দেখছে, সেই নির্ঝর যেন ওর কাছে সম্পূর্ণই নতুন কেউ। নির্ঝর আবারও বলল, আসো তোমার শরীরের একটু অংশ কাটি আর আমার শরীরেরও একটু অংশ কাটি। তারপর যদি তুমি আমাদের একে অপরের রক্তর ধরন গড়ন আলাদা করতে পারো, তখন আমিও তোমার থেকে মুখ ফিরিয়ে নিব না হয়। তেজ তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে নির্ঝরকে জড়িয়ে ধরল। নির্ঝরও তেজকে জড়িয়ে ধরল। দুই ভাইয়ের এই মুহূর্তটা সব থেকে সুন্দর মুহূর্তের মাঝে একটি বলে মনে হবে হয়তো যে কারোর কাছেই। নীরা, তোমার কি কোনো কাজ আছে আজ? মানে তুমি কি আজ ব্যস্ত থাকবে নাকি ফ্রি? খানবিলায় লাইব্রেরি কক্ষের ভিতরে ঘুরে ঘুরে কিছু বই দেখছিল নীরা। সেই সময় পিছন থেকে পিহুর মুখে এরূপ প্রশ্ন শুনে নীরা বইটা যথাস্থানে রেখে ওর দিকে ঘুরে দাঁড়িয়ে হেসে বলল, আমার মিষ্টি বাবিপোয়ের জন্য আমি সব সময় ফ্রি থাকি। বলো কি করতে হবে আমায়? পিহু গাড় ঘুরিয়ে বাহিরটা এক নজর দেখে নীরার কাছে এসে এগিয়ে দাঁড়িয়ে বলল, আমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে তোমায়। কোথায় যেতে চাও? আস্তে কথা বলো, কেউ শুনে ফেলবে। নীরার ভ্রু কিঞ্চিত কুঁচকে এলো। সে বলল, কোনো সিক্রেট কিছু বলতে চাচ্ছ নাকি? পিহু ফিসফিসে বলল, সিক্রেট তো বটেই, পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ ও বিশেষ কিছুও। খোলসা করে বলল, নয়তো বুঝতে পারছি না। অতঃপর পিহু সম্পূর্ণ বিষয়টা নীরাকে খোলসা করে বলল। নীরার মুখে হাত চলে গেল। অবাক স্বরে বলল, কি বলছো তুমি এসব ভাবিপো? এটা অবিশ্বাস্য লাগছে আমার কাছে। সত্যিটা এমনই যে অবিশ্বাস্য লাগাটাই স্বাভাবিক। এখন আর কথা বাড়ালে চলবে না। আমায় নিয়ে চলো সেখানে। কিন্তু বাড়িতে সবাইকে কি বলবো? বিশেষ করে বড় ভাইকে কি বলবো তুমি? বড় ভাইয়া যেমন মানুষ, তার চোখে ফাঁকি দিয়ে এমন কিছু করা সম্ভব না। পিহু একবার ডুব গিলল। মনে মনে চিন্তা আর ভয় যে কাজ করছে না ওর, বিষয়টা এমন না। তবে এখনো ভয় পেলে চলবে না। এই ভেবে পিহু কনফিডেন্স বজায় রেখে বলল, তোমার ভাই যতই চতুর আর বুদ্ধিমান হোক না কেন, আমিও তোমার ভাইয়ের অর্ধাঙ্গিনী হই। তাই তার থেকে কয়েক ধাপ এগিয়ে আমি চলবো, এটাই স্বাভাবিক নয় কি? নীরা চোখ মুখের ধরন কিছুটা কুঁচকানো মতো করে বলল, আচ্ছা ঠিক আছে চলো। উপায় একটা পেয়েছি বাড়ির বাইরে যাওয়ার জন্য, সেটাই কাজে লাগাতে হবে। সফল হলে তো আলহামদুলিল্লাহ, আর না হলে কি হবে সেটা বলে রাখি। বড় ভাইয়া তো আমার উপর রেগে আছে 2 বছর হলো। এবার 16 কলা পূর্ণ হবে আর আমার গর্দান থেকে মাথাটা নামিয়ে ফেলবে। পিউ ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো কেবল। অতঃপর ওরা দুজন লাইব্রেরি রুম থেকে বেরিয়ে গেল।